आज के অনলাইন ক্লাসের আলোচনার বিষয় লেখক মতি নন্দীর কোনি উপন্যাসের 13 নম্বর পরিচ্ছেদ। 13 নম্বর পরিচ্ছেদে যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আগে আলোচনা করব, তারপরে আলোচনা হবে লাইন ধরে ব্যাখ্যা। 13 নম্বর পরিচ্ছেদে রয়েছে বাংলা থেকে যে সাঁতারু দল গড়ে তোলা হয়েছিল সেই সাঁতারু দল পৌঁছে গিয়েছে মাদ্রাজে। এবারে কে বলতে পারবে বলো তো, মাদ্রাজে কোথায় এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল, কোন শহরে? স্যার মেক্সিকো। হ্যাঁ, মাদ্রাজে কোন জায়গাতে সাঁতার প্রতিযোগিতাটা হচ্ছিল? মাদ্রাজের এখনকার নাম চেন্নাই, তো মাদ্রাজের কোন জায়গাটাতে, নির্দিষ্ট করে স্পেসিফিক কোন জায়গায়? পারবে কেউ বলতে? এই 13 নম্বর পরিচ্ছেদটা তোমরা আগে পড়োনি? বলো। কোন সমুদ্র তীরে সেটা তো বলতে পারবে? স্যার বঙ্গোপসাগর। ভারত মহাসাগর, কারণ মাদ্রাজ তো আর বঙ্গোপসাগর হবে না, ভারত মহাসাগরের তীরেই হবে। কিন্তু যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই যে সি বিচটার নাম কি? সমুদ্র সৈকতের নাম কি? চিপক। চিপক নামটা শোনা? হ্যাঁ স্যার। এটা মনে রাখবে, এটা যদিও 14 নম্বর পরিচ্ছেদের শুরুতেই আছে, কিন্তু আমরা 13 নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব যখন, তখন প্রসঙ্গক্রমে এই চিপক এই জায়গার কথা উঠে আসবে। যাই হোক, মাদ্রাজে চিপকে সমুদ্র তীরে যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল সেটা জাতীয় সাঁতার প্রতিযোগিতা। আর সেই সাঁতার প্রতিযোগিতায় বাংলা থেকে একটা দল গঠন করা হয়েছিল, সেই দল মাদ্রাজে এসে পৌঁছেছে। সেই দলে প্রধানত যারা যারা রয়েছে আমরা জানি, হিয়া আছে, হিয়া মিত্র, অমিয়া আছে, বেলা আছে, সাধনা আছে, আর অনেক লড়াইয়ের পরে, অনেক ত্যাগ স্বীকারের পরে, অনেক সংঘাতের পরে শেষমেশ কোনি বাংলার এই সাঁতারু দলে জায়গা পেয়েছিল। কোনিকে এই সাঁতার দল থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, অনেক চেষ্টা করেছিল জুপিটারের কর্তা ব্যক্তিরা, কিন্তু প্রধানত কার প্রতিবাদে এই দলে কোনিকে রাখতে তারা বাধ্য হয়? না, বালিগঞ্জ সুইমিং ক্লাবের যে চিফ ট্রেনার, কি নাম? প্রণবেন্দু বিশ্বাসের চেষ্টাতে তারা বাধ্য হয় কোনিকে রাখতে। তার মানে একটা রাজ্য থেকে যে দল গঠন করা হচ্ছে সেই দলে শুধু যে স্বার্থান্বেষী কিছু সুযোগ সন্ধানী আত্মকেন্দ্রিক মানুষগুলো রয়েছে তা নয়, সেখানে কেউ কেউ আছেন যিনি কিন্তু বাংলার ভালো চান, যিনি কিন্তু বাংলার মানুষের ভালো চান, যিনি বাংলাকে অন্যান্য রাজ্যের মধ্যে সেরা হিসেবে দেখতে চান। যাই হোক, কিন্তু এই যে জুপিটারের কর্তা ব্যক্তি, এরা ওই মুহূর্তে পিছিয়ে এলেও, ওই মুহূর্তে প্রণবেন্দু বিশ্বাসের কথায় রাজি হলেও, এক অর্থে নথি স্বীকার করলেও বাধ্য হয়েছিল নথি স্বীকার করতে, রাজি হতে, কিন্তু ওদের মনের ভেতরে ওই রাগটা থেকে গিয়েছিল প্রতিশোধ স্পৃহা, যেভাবে হোক প্রতিশোধ নিতে হবে। এবং সেটা বাংলাতে শায়েস্তা করা যায়নি, কিন্তু বাংলা থেকে যখন দলটা মাদ্রাজে এসে পৌঁছলো তখন সেই প্রতিশোধ কিন্তু তারা নিয়েছে।
এখানে বাংলার যে সাঁতারু দল, সেই সাঁতারু দলের মেয়েদের যে ম্যানেজার হয়েছিল, টিম ম্যানেজার, তিনি হচ্ছেন বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুড়ী। কিন্তু প্রধান হিসেবে এসেছিলেন, প্রধান ট্রেনার হিসেবে এসেছিলেন হরিচরণ মিত্তির, আর ধীরেন ঘোষ এসেছিলেন। ধীরেন ঘোষ পুরো টিমটার দায়িত্বে। তার মানে ধীরেন ঘোষ আছে, হরিচরণ মিত্তির আছে, এই দুইজন বড় মাথা আছে। আর এই দুইজন সুযোগের সন্ধানে আছে যে কখন সুযোগ মতো কনিকে দল থেকে এক অর্থে হটিয়ে দেবে, সরিয়ে দেবে। যদি ক্ষিতি সিংহ এই দলটার সঙ্গে আসতো তাহলে হয়তো হরিচরণ আর ধীরেন ঘোষ ওই সুযোগ নিতে পারতো না। কিন্তু কনির সঙ্গে বা এই সাঁতার দলের সঙ্গে ক্ষিতি সিংহ আসতে পারেনি। ক্ষিতি সিংহের ওখানে পরিণতি কি হয়েছিল, আসতে না পারার কারণ কি ছিল? আসতে না পারার কারণ কি ছিল? তার টিকিট ছিল না বলে তাকে টিকিট ছাড়া ঢুকেছিল। বিনা টিকিটের যাত্রী হওয়ায় তাকে টিকিট চেকারের হাতে পড়ে রেল পুলিশের জিম্মায় যেতে হয়েছিল, রেল পুলিশের হাজতে। তাহলে ক্ষিতি সিংহ খড়গপুর স্টেশন থেকে আর আসতে পারেনি, ওখানেই আটকে গিয়েছিল এবং সেই সুযোগটা নিয়েছে হরিচরণ মিত্তির আর ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ আর হরিচরণ মিত্তির কনির বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছিল এখানে মাদ্রাজে আসার পরে? পড়েছো তো, বলো তো। কম্পিটিশনে 4টে রাউন্ড থেকে কনির নাম উড়িয়ে দেয়। হ্যাঁ, কম্পিটিশনের প্রতিযোগিতায় 4টে ইভেন্টে কনির নাম আগে তারা পাঠিয়েছিল, কিন্তু ওরা কৌশল করে ওই 4টে ইভেন্ট থেকে সবগুলো থেকেই কনির নাম বাতিল করে দিয়েছে। কিন্তু এখানে কনির সামনে এমন ভান করছে যেন তাদের কোনো হাত নেই। এখানে যারা কর্তৃপক্ষ তাদের কারণে এমনটা ঘটেছে এবং এরা খোঁজখবর নিচ্ছে, অনেক প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে এই নিয়ে। হ্যাঁ, অনেক তারা কনির পাশে থেকে লড়াই করেছে, কিন্তু কেন যে এরকম হলো তারা বুঝতে পারছে না। আসলে অজুহাত এরকম ভান করছে, কনির কাছে ভালো সাজতে চাইছে, কিন্তু কনি যে তাদের চালাকি ধরে ফেলেনি তা নয়, কনি তাদের চালাকি ধরে ফেলেছে। কনি তো এদেরকে চেনে, এরা তো একেবারে ধূর্ত শয়তান। তো ফলে কনি একা, কনি এখানে অসহায় হয়ে গেছে, এক ঘরে হয়ে গেছে। কনিকে এক অর্থে আলাদা করে দিয়ে ওই সাঁতারু দলের বাকিরা একটা গোটা টিম তৈরি হয়ে গেছে। দেখবে এককভাবে কোনো প্রতিযোগিতা জেতা তার জন্য একক মানে একজন ব্যক্তিকে তৈরি হতে হয়। যদিও সেই ব্যক্তি যদি কোনো প্রতিযোগিতা জেতে তাহলেও তার খেলোয়াড় সুলভ মানসিকতা থাকা উচিত বা গুণগুলো থাকা উচিত। ওই ঈর্ষা করে, হিংসা করে, কাউকে আঘাত করে, কাউকে অবদমিত করে বা পিছিয়ে দিয়ে, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কারোর সঙ্গে শত্রুতা করে কিন্তু জেতা যায় না। যদি জিতেও যায় সেই জেতাটা আসল জেতা নয়, সেই জেতার মধ্যে তেমন কোনো আনন্দ নেই। বেইমানি, প্রতারণা, অন্যায়, অসত্যের পথ নিয়ে জেতার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো সন্তুষ্টি নেই। আর যখন একটা দলের ব্যাপার, যখন একটা টিম খেলছে, যখন একটা দল খেলছে, তখন ওই টিমটার সঙ্গে একটা কোঅপারেশন থাকা উচিত, একটা সহযোগিতা থাকা উচিত, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্তরিকতার সম্পর্ক থাকা উচিত, একটা ভালোবাসার সম্পর্ক থাকা উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে দলের জন্য, রাজ্যের জন্য বা একটা দেশের জন্য যেটা দরকার সেটা হলো সবার আগে দলে একটা শৃঙ্খলা দরকার। দলে যিনি ক্যাপ্টেন হবেন, যিনি দলপতি হবেন, প্রধান হবেন, তার কথা
প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সঙ্ঘবদ্ধভাবে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজেদের মধ্যে যদি একটু ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটাকে মিটিয়ে ফেলতে হবে। যদি একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় সেটাকে ঘুচিয়ে ফেলতে হবে। পরস্পরের সঙ্গে কথা বলতে হবে, বন্ধুসুলভ মন নিয়ে খেলায় নামতে হবে। খেলায় যখন দলগতভাবে নামে তখন প্রত্যেককে এটাই মাথায় রাখা উচিত যে আমাদের দলটাকে জিতিয়ে নিয়ে আসতে হবে। এখানে ব্যক্তিগত সংঘাত নয়, এখানে নিজেদের মধ্যে দলাদলি নয়, শত্রুতা নয়। আর তার জন্য প্রত্যেকের মনের মিল হওয়াও খুব জরুরি। এর আগের দিনও আমি প্রসঙ্গক্রমে আলোচনায় টেনে নিয়ে এসেছিলাম গোল্ড সিনেমার কথা, ওই যে হকি খেলা অক্ষয় কুমারের গোল্ড, এখানেও কিন্তু প্রসঙ্গক্রমে আবার আসছে যে 1948 খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিকে হকিতে ভারত যখন গোল্ড জিতল তার আগে দলের মধ্যে যে রেষারেষি চলছিল, যে কর্তৃপক্ষর একটা অংশ দেখা যাচ্ছিল কিভাবে নিজেদের স্বার্থ, আত্মম্ভরিতা, নিজেদের ইগোটাকে জাহির করার চেষ্টা করছিল, ওটাকেই গুরুত্ব দিচ্ছিল। আত্মঅহংকার মানে আমি সব জানি, আমি যখন দলের একটা বড় উঁচু পদে বসে রয়েছি তাহলে আমার কথা শুনতেই হবে, আমি যা বলবো তাই সবাইকে মেনে নিতে হবে। তাহলে আমার যদি দলের প্রতি বা রাজ্যের প্রতি বা দেশের প্রতি ভালোবাসা না থাকে, আমি শুধু নিজেকেই ভালোবাসি এবং আমি মনে করি যে আমি যদি ভুলটাও বলি সেটাই ঠিক এবং সেটাই তোমাদেরকে মানতে হবে, বা দলের নিম্ন পদে থাকা কোনো ব্যক্তি যদি মনে করে যে না আপনি ভুল বলছেন, তাহলে সেটা সে গ্রহণ করবে না, নেবে না, কারণ সে তো উঁচু পদে আছে। উঁচু পদে আছি মানে আমি সব জানি, এইটুকু যদি এরকম যদি মানসিকতা থাকে তাহলে ওই মানসিকতা নিয়ে দলটাকে কখনো জিতিয়ে নিয়ে আসা যায় না। দলকে জেতানোর জন্য দলের কথাও শুনতে হবে এবং দলে যারা সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকের কথা শুনতে হবে, প্রত্যেকের সঙ্গে মিশতে হবে। একজন ব্যক্তি কখনোই সে সবটা জানবে বা তার দ্বারা সমস্ত সমস্যার সমাধান করে দলটাকে জিতিয়ে নিয়ে আসাও সবসময় যায় না। কখনো কখনো একজন মানুষের মানে দলের মধ্যে প্রত্যেকের ছোট ছোট অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা বড় জেতা বা বড় সাফল্য সম্ভব হয়। যখন মাঠে যখন বৃষ্টি নামলো, যখন এই ভারতের হকি টিমের প্লেয়াররা যখন খেলতে পারছে না, স্লিপ করে যাচ্ছে, স্কেটস পরে খেলছিল, তখন ওই মুহূর্তে তপন দাসের একটা অভিজ্ঞতা কিন্তু কাজে লেগেছিল, দারুণভাবে কাজে লেগেছিল। কি অভিজ্ঞতা? খালি পায়ে খেললে কাদার মধ্যে সহজে খেলা যাবে। হ্যাঁ, এখন তো আমরা তো সবাই জানি, আমরা কিন্তু জানি যে জুতো পরে, বিশেষ করে যে জুতোর তলাতে স্পাইক নেই, ওই জুতো তো স্লিপ করবে, আমরা সবাই জানি। কিন্তু ঘটনা হচ্ছে সবাই আমরা জানতে পারি, কিন্তু জিতিয়ে আনে কে, সফল হয় কে না, যখন যে জিনিসটা দরকার ওই মুহূর্তে ওই জিনিসটা মাথায় এনে তাকে কার্যকর করা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। যে পারে সেই সেনাপতি, যে পারে সেই যুদ্ধজয়ী সেনাপতি। দেখো, আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি অনেক কিছুই জানি। আমাদের যে অভিজ্ঞতা আছে, মানে তোমাদের যে অভিজ্ঞতা আছে, তোমাদের যে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি নিয়ে, সেই অভিজ্ঞতা নিয়ে তোমরা এখন যদি মাধ্যমিকে বসো, মাধ্যমিক পরীক্ষায় বসো, তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। কিন্তু সবাই পারে না, রীতিমতো নিজেকে প্রিপেয়ার করেও ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে, একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েও কিন্তু পরীক্ষার হলে বসে দেখা যাচ্ছে সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, সবার কিন্তু ভালো পরীক্ষা হচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে আছে তো অভিজ্ঞতা অনেকের, সেটা তো ঠিকই আছে, অনেকে অনেক কিছুই জানে, কিন্তু ওই মুহূর্তে চট জলদি ওই উত্তরটাকে কিভাবে লিখতে হবে, ওই উত্তরের
ওই প্রশ্নের উত্তরটা কি হওয়া উচিত, ঠিকঠাক কীভাবে আমরা লিখতে পারবো, যথেষ্ট গুছিয়ে আমরা কীভাবে লিখতে পারবো, যথার্থ করে তুলতে পারবো কি করে, কতটুকু বাদ দিলে ভারাক্রান্ত অংশটা মানে বাড়তি অংশটা বাতিল হবে এবং একদম ঠিকঠাক যথার্থ টু দি পয়েন্ট অ্যান্সার হবে, কত সুন্দর হবে ভাষা, তার মানটা কত ভালো হবে, এগুলো কিন্তু নির্ভর করছে ওই মুহূর্তে তোমার মগজের ওপরে। শুধু হাত চালালে হবে না, শুধু কলম ঠেললে হবে না, মাথাটাকেও খাটাতে হবে। আর যে ওই মুহূর্তে এইভাবে চটজলদি ঠিকঠাক মনে করে প্রয়োগ করতে পারে, উপস্থাপন করতে পারে, তার দ্বারাই কিন্তু সাফল্যটা সম্ভব হয়। যাই হোক, কোনো একটা বড় সাফল্যের জন্য প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের অভিজ্ঞতা অত্যন্ত জরুরি এবং দলের মধ্যে একটা শৃঙ্খলা থাকা দরকার, প্রত্যেকের ওপরে প্রত্যেকের বিশ্বাস থাকা দরকার, দূরত্ব কোনোভাবেই নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, যা কিছু সবই যা দলের পক্ষে ক্ষতিকর সবই কিন্তু সেই মুহূর্তে দূরে সরিয়ে রেখে দলটাকে জিতিয়ে আনার জন্য ফোকাস করতে হবে। এটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবে বাস্তবে। যখন দায়িত্ব থাকবে নিজের ওপরে, ব্যক্তির ওপরে, সেটা যেমন এক রকমের পদক্ষেপ, আবার যখন পুরো দলটাকে নিয়ে তোমাকে চলতে হচ্ছে, দলটার স্বার্থের কথা তোমাকে ভাবতে হচ্ছে, তখনও একটু অন্যভাবে মাথা কাটাতে হবে। যাই হোক, মাদ্রাজে কোনি সহ বাংলার ৭৭ দলটা পৌঁছালো। এইবারে কোনি ওই মুহূর্তে অন্যান্য সহ খেলোয়াড়দের থেকে কোনো অংশে কম নয়, সমান সমান হিসেবেই দেখা উচিত, কি তাই তো বলো? হ্যাঁ স্যার। একটা দল যখন হ্যাঁ স্যার। পৌঁছলো মাদ্রাজে, তখন সেখানে কে গরিব, কে বড়লোক, কার ফ্যামিলি স্ট্যাটাস কত উপরে, কে কত নিচে, কে কোথায় কে কোথায় ছিল, কার বাড়ি কোথায়, কে বিরাট বড় প্রাসাদ প্রমাণ বাড়িতে বসবাস করে না কে বস্তিতে বসবাস করে, কার বাবা আছে কার বাবা নেই, কার দাদা আছে কার দাদা নেই। তার মানে ওই মুহূর্তে দলের মধ্যে যারা যারা রয়েছে তারা প্রত্যেককে সমান, প্রত্যেকে কিন্তু একটা পরিচয়ে এগিয়ে যাবে, একটা পরিচয় নিয়ে এগিয়ে যাবে, এবং সেটা হলো ওরা প্রত্যেকে সাঁতারু, ওরা প্রত্যেকে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে এসছে, ওদের প্রত্যেকেরই লক্ষ্য হবে দলের জয় মানে বাংলার জয়, এবং প্রত্যেকের শক্তি, প্রত্যেকের সক্ষমতা, প্রত্যেকের মনোবল এই দলের মনোবল হবে। কোনোভাবে কোনো একক কোনো খেলোয়াড় দলের মধ্যে যদি একটু সামান্য পিছিয়ে পড়ে, মানসিকভাবে হোক আর শারীরিকভাবে হোক, তো সেই শারীরিকভাবে মানসিকভাবে সেই পিছিয়ে পড়া খেলোয়াড়ের মানসিক শক্তি, শরীরের জোর বাড়িয়ে তোলারও দায়িত্ব নিতে হবে দলের প্রত্যেককে। কারণ একজন দুর্বল হয়ে পড়লে কখনোই দলটা এগোতে পারবে না, পারবেই না। আর যদি কোনোভাবেও পারে তাহলে বুঝতে হবে সেটা হয়তো কপাল। যখন হকি টিম ফাইনালে উঠলো, ফাইনালে ওঠার আগে মুহূর্ত কীভাবে জিতেছিল মনে পড়ছে? কিরে, হ্যালো, ওই গোল্ড সিনেমার কথা বলছি। ফাইনালে পৌঁছানোর আগে সেমিফাইনালে যে টিমটার কাছে জিতেছিল সেই টিমটার কাছে জিতেছিল একেবারে শেষ মুহূর্তে, একেবারে লাস্ট সেকেন্ডে, কিন্তু একটুর জন্য
হারতে হারতে জিতে গেছে। আর ওই টিমে খেলার কথা ছিল, খেলানোর কথা ছিল হিম্মত সিংকে, কিন্তু হিম্মত সিংকে খেলানো যায়নি, মানে খেলানো হয়নি, রাজনীতির শিকার হয়ে গেছে। আর ওই যে ইগো, ওরই শিকার হয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। তো যাই হোক, কথায় বলে না সাপে বর হয়, অনেক সময় অভিশাপে ভালোও হয়। খারাপ কিছু হয়, কিন্তু সেই খারাপ কিছুর মধ্যে আবার ভালো কিছু লুকিয়েও থাকে। খারাপ কিছুর মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে, কি থাকে না, অনেক সময় লুকিয়ে থাকে। তো আমরা আপাত দৃষ্টিতে যেটাকে দেখে মনে করি এটা খুব খারাপ হলো, আমরা আপাত দৃষ্টিতে কোনোটাকে দেখে মনে করি যে এটা খুব খারাপ হলো, এটা খুব কষ্টের হলো, এটা খুব আঘাতের হলো, এটা খুব দুঃখের হলো, বিপদের হলো, এইরকম না হলেই পারতো, এরকম না হলে বরং আরও অন্যভাবে ভালো হতো। কিন্তু আবার এটাও ঠিক যে হয়তো ওই রকম খারাপ কিছু ঘটেছিল বলেই তার জন্যই হয়তো ভালো কিছু ঘটছে বা ঘটবে। এখানে আমি আগের দিনও বলেছিলাম যে ক্ষিতিশ সিংহকে রেল পুলিশের জিম্মায় যেতে হয়েছিল বলেই বুঝতে হবে যে ভালো কিছু ঘটতে চলেছিল। আবার এটাও মনে রাখবে যে রেল পুলিশের হাতে ধরা পড়ে ক্ষিতিশ সিংহ ওখানে আর রওনা দিতে পারেনি, আটকে গিয়েছিল বলেই কনির জীবনে একটা অন্য মোড় এসেছিল। আর সেই মোড়টা এখান থেকে আবার নিচ্ছে বাঁক, কনির জীবনে বাঁক নিচ্ছে এখান থেকেও। একটা তো স্টেশন থেকেই নিয়েছিল, খড়গপুর স্টেশন থেকে একটা অন্য বাঁক নেওয়া শুরু হয়েছিল। আবার এই মাদ্রাজে খিদ্দাকে ছাড়া যে পৌঁছেছিল, সেই কারণেও কিন্তু এই খারাপের মধ্যেও কিন্তু একটা ভালো দিক ঘটতে চলেছে। একটা মানুষকে যখন দিনের পর দিন অবহেলা করা হয়, একটা মানুষকে যখন দিনের পর দিন অপমান করা হয়, একটা মানুষকে যখন দিনের পর দিন আঘাত করা হয়, তখন তার মধ্যে একটা চাপা ক্ষোভ, রাগ জমা হতে থাকে। অবহেলা থেকে, বঞ্চনা থেকে, আঘাত থেকে, অসম্মান থেকে যে ক্ষোভটা, যে আক্রোশটা ভেতরে জমতে থাকে, সেই ক্ষোভ, সেই আক্রোশ অনেক সময় তাকে আসল জায়গায় বোমার মতো ফাটিয়ে দেয়। কনি এতদিন ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কনির ওপর দিয়ে অনেক কিছু ঘটে গেছে, কনির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, কনি অনেকভাবে অবহেলার শিকার হয়েছে, অনেকভাবে অপমানিত হয়েছে। এবং সেই অপমান, সেই অবহেলা, সেই বঞ্চনা, তার রাগের বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখেছি কোথায় না, চিড়িয়াখানায়। হিয়া মিত্রের হাত থেকে যখন জল ফেলে দিয়েছিল, সেটাও কিন্তু রাগের বহিঃপ্রকাশ। কিন্তু তার রাগের বহিঃপ্রকাশ সেখানে সামান্য দেখা গেছে, পরবর্তীতে তার সেই ক্ষোভ, রাগ, অপমানের বদলার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছিলাম জলে। জলে মানে সে ঘন্টার পর ঘন্টা কিন্তু অনায়াসে জলে সাঁতার কেটে গেছে। তবুও এখনো পর্যন্ত সেই অর্থে কাউকে সরাসরি সে আক্রমণ করেনি, এখনো পর্যন্ত সে ধৈর্যশীল হয়ে থেকেছে, সে এখনো পর্যন্ত নিজেকে সংযত করে রেখেছে, নিজের ভেতরে সমস্ত যন্ত্রণাটাকে চেপে রেখেছিল। কিন্তু এই মাদ্রাজে হোটেলের ঘরে যে কাণ্ডটা ঘটল, সেটা তার ধৈর্যকে হারা করে দিয়েছে, ধৈর্য হারা হয়ে গেছে সে। হোটেলের ঘরে যে কাণ্ডটা ঘটলো, সেই কাণ্ডটা তার জীবনে যদি না ঘটতো, হয়তোবা তার সামনে ভাগ্যের রাস্তাটা খুলতো না। হোটেলের ঘরে যে কাণ্ডটা ঘটলো, সেটা যদি তার জীবনে না ঘটতো, তাহলে হয়তো তার ভেতরে যতটা রাগ, ক্ষোভ, অপমানের শক্তিটা নিহিত ছিল, সেটা আরও পুঞ্জীভূত হতো না। ওই যে বললাম, হয়তোবা সাপে বর হয়েছে। খারাপ কিছু হতে গিয়ে এর ভেতরে কিন্তু ভালো কিছু নিহিত ছিল, যার প্রমাণ আমরা কিন্তু পরবর্তী অর্থাৎ শেষ পরিচ্ছেদে পাবো। হোটেলের ঘরে কি হয়েছিল, কে পারবে এক কথায় বলতে? হোটেলের ঘরে কনিকে বিনা দোষে চোরের অপবাদ দেওয়া হয়েছিল। বিনা দোষে চোর কি চুরি করেছে কনি?
বেলা ক্রিম ক্রিম নিয়েছিল আর হচ্ছে গিয়ে টুথপেস্ট নিয়েছিল। টুথপেস্টের টিউব থেকে টুথপেস্ট নিয়েছে, টুথপেস্টের টিউবে টুথপেস্ট কম ছিল, আর বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম কেউ চুরি করেছে। ক্রিমের কৌটোয় আগের দিনও ক্রিম কম সে দেখেছে, কে যেন খামচি দিয়ে খাবলা দিয়ে তুলেছে। পরের দিনও এসে দেখছে, এবং পরের দিন আগের দিন থেকে তার সন্দেহ ছিল সম্ভবত কোনিই তো ঘরে থাকে, কোনি তো বাইরে বেরোয় না, তার মানে নিশ্চয়ই কোনি এই কাজটা করেছে, এবং সে কোনিকে শুনিয়ে শুনিয়ে বলে গেছে। তারা যখন মাদ্রাজ শহর দেখতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কেনাকাটা করতে যাচ্ছে, তখন কোনিকে সঙ্গে নেয়নি। আর কোনি বা তাদের সঙ্গে কি করে যাবে? কোনিকে তো তারা তাদের যোগ্য বলে মানে না, তাদের সমান সমান বলে মানে না, তাদের স্ট্যাটাসের মধ্যে ধরেই না। তাই কোনি একেবারে এক ঘরে হয়ে রয়েছে, সেই আশা থেকেই এক ঘরে হয়ে রয়েছে, তাই কোনিকে সঙ্গে নেয়নি। আর কোনি তাদের সঙ্গে গেলে কোনির কেনাকাটার কথা করার মতো অবস্থাই ছিল না। কত টাকা সাথে নিয়ে এসেছিল? মাত্র কত টাকা? মাত্র 15 টাকা। 15 টাকা দিয়ে কি মার্কেটিং হবে, কি বাজার হবে? যদিও সে কেনাকাটা নাই করতো, তবুও তার সমবয়সীরা তাকে যদি একটা সম্মানের জায়গা দিয়ে সঙ্গে করে নিয়ে যেত, সে তো শহরটা দেখতে পেত তাদের মতো। তার মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি হতো, সবাইকে সে যথেষ্ট মর্যাদার চোখে দেখতে পারত, গুরুত্ব দিত। কিন্তু তারাই তাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, এবং দূরে সরিয়ে তো রেখে দিয়েছে, এমনভাবে তার সঙ্গে এমন আচরণ করেছে, এমন খারাপ ব্যবহার করেছে, যে খারাপ ব্যবহারটা সীমা ছাড়িয়ে গেছে। কোনিকে হোটেলের ঘরে রেখে যখন সবাই বেরিয়ে যাচ্ছিল, তখন কোনিকে শুনিয়ে শুনিয়ে বলেছে যে ও একা থাকবে নাকি, ঘরে তো আর কেউ থাকবে না। তার মানে একবার ঠেস দিয়ে দিয়ে কথা বলেছে যে গতদিন আমার ক্রিমের কৌটো থেকে কেউ ক্রিম নিয়েছে, আমি এরকম দেখেছি, ক্রিমের কৌটোতে ক্রিম কম রয়েছে, ক্রিম এরকম খাবলা দিয়ে তোলা। কেউ আবার বললো যে তার পেস্টের টিউবে পেস্টও কেউ যেন নিয়েছে। কোনি কিন্তু এগুলো উৎকর্ণ হয়ে শুনছিল, কান খাড়া করে শুনছিল। আর যতই শুনছে, কোনি বুঝতে পারছে এরা আমাকেই সরাসরি বলছে, পরোক্ষভাবে যা বলুক না কেন ও অর্থে আমাকেই সরাসরি বলছে। তার মানে সে চোর, সে একজন খেলোয়াড়, তাদের সঙ্গে সমপর্যায়ভুক্ত, সে এবার চোর, তাকে চোর বলে তারা কী বলে অভিযুক্ত করছে। এটা তো ঠিক নয়। কোনি নিজে অপমানিত হচ্ছে, কোনি নিজে একেবারে নিজে সিটিয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে ওরা যখন বেরিয়ে গেল, কিছুক্ষণ পরে তো হিয়া এলো। হিয়া যে কোনিকে অপমান করে তা নয়, হিয়া যে কোনিকে অন্যদের মতো দেখতে পারে না তা নয়, হিয়া কিন্তু কোনিকে যথেষ্ট জায়গা দেয়। হিয়ার মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই ভাব আছে, সে কিন্তু অত দূরত্ব রাখতে পারে না কারোর সঙ্গে। সে আবার কারোর জিনিস বলে কি কয়ে, মানে তার অনুমতি নিয়ে নেওয়া, সেটা আবার তার ধাতে নেই, ওইটুকু সময় তার কাছে নেই। কারোর জিনিস তার প্রয়োজন, সে নিয়ে নেয়, পরে হয়তো সরল মনে হাসি মুখে বলে দেয় যে আমি তোমার জিনিস নিয়েছিলাম। কিন্তু এই যে কারোর জিনিস না জানিয়ে নেওয়া, তার ফলে যে অন্যের উপরে তার এফেক্ট, তার প্রভাবটা পড়তে পারে, সেটা কিন্তু হিয়ার জানা ছিল না। এরকমই কাণ্ড ঘটে গেছে। হিয়া এসে বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম তুলে মেখেছে, আর যাওয়ার সময় কোনির সঙ্গে ইয়ার কি করে কোনির গালে একটু মাখিয়ে দিয়ে বেরিয়ে গেছে। অত হিংসে ভালো নয়, নিছক মজার চলে। সমবয়সীদের সঙ্গে যেরকম ইয়ার্কি ঠাট্টা তামাশা করে সেরকম, কিন্তু সেইটাই একটা অন্য রূপ নিয়েছে। এই দলের মেয়েরা ফিরে যখন আবার দেখতে পেয়েছে যে তার বেলার ক্রিমের কৌটো থেকে আবার কেউ ক্রিম নিয়েছে, তখন তারা একটা আবিষ্কার করে ফেলেছে, এই ক্রিম নেওয়ার কাজ আর কারণ নয়, এই ক্রিম নিয়েছে কোনি। অমিয়া কোনির গালে আঙুল দিয়ে ক্রিমের অংশটা তুলে নাকের কাছে নিয়ে বুঝে গেছে, গন্ধ নিয়ে বুঝে গেছে যে
কোনি ক্রিম মেখেছে, বাস। আর কোনো শোনা, কোনো জানার দরকারই নেই, রীতিমতো কোনির ওপরে আঘাত নেমে এসেছে। কোনিকে চড় মারা হয়েছে, কোনির চুলের মুঠি ধরে তাকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তার ক্যাম্বিসের যে ব্যাগটা ছিল সেই ব্যাগ একদম উপুড় করে দেওয়া হয়েছে, তার জিনিসপত্র পড়ে গেছে। তার যে শখের সাধের যে কস্টিউম, সেই কস্টিউমটাকে পা দিয়ে দোলেছে, মারিয়েছে। এটা কতখানি অপমানের, কতখানি কষ্টের একজনের কাছে, যার প্রিয় জিনিসটা যদি চোখের সামনে পা দিয়ে মারায়, পদদলিত করে, নষ্ট করে, তাহলে সেটা কতখানি কষ্টের, আঘাতের। কোনি দেখছে, সহ্য করতে পারছে না, কিন্তু কিছু করার নেই সেই মুহূর্তে তার, কারণ সবাই মিলে তাকে চেপে ধরেছে, ঠেসে ধরেছে। এই রকম পরিস্থিতির, এরকম অবস্থার শিকার যাতে কেউ না হও, তার জন্য আমি কামনা করব। কিন্তু কোনো না কোনো সময় হয়তো এইরকম পরিস্থিতিগুলোর ভেতর দিয়ে তোমাদেরকেও যেতে হতে পারে। খেলার জগতের কথা বলছি তা নয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সমবয়সীদের মধ্যে সবাই যে সমান তা নয়। কাউকে অপমান করা, ঠাট্টা করা, ব্যঙ্গ করা, সমালোচনা করা, আঘাত করা, অপদস্থ করা, বা সবাই মিলে একজোট হয়ে একজন দুর্বল, অতি সাধারণ, সহজ সরল ছেলেটাকে বা মেয়েটাকে সবাই মিলে আঘাত করে, অপমান করে, সবাই তাড়িয়ে তাড়িয়ে মজা নেয়, আনন্দ উপভোগ করে, এই জিনিসটা কখনোই কাম্য নয়, কখনোই করা উচিত নয়। খেলা সংক্রান্ত যত সিনেমা রয়েছে তার বেশিরভাগ সিনেমাতে কিন্তু এই রকম একঘরে করে রাখার প্রবণতা আমরা দেখেছি। শুধু যে সহ খেলোয়াড়রা করেছে তা নয়, ওই যে যারা কর্তৃপক্ষের অনেকেই এরকম ট্যালেন্টকে পিছিয়ে রেখে দিয়েছে। এরকম কিন্তু পরিস্থিতি আমরা দেখি। আর খেলার জগতের কথা যদি বাদ দাও, সে কি পড়াশোনার জগতে, শিক্ষার জগতে, কি চাকরির জগতে, কি সমাজ জীবনের যে কোনো একটা কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে যাও, একটা মঙ্গলের কাজ করতে যাও, ভালো কাজ করতে যাও মানুষের, তোমাকে বাধার মুখোমুখি পড়তেই হবে। ভালো কাজ করতে গেলে একটা শ্রেণী আছে তোমাকে কিছুতেই ভালো কাজ করতে দেবে না, এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে, এমনভাবে চাপ সৃষ্টি করবে, তুমি ভালো কাজ মাঝপথেই ছেড়ে দেবে। তোমাকে নানাভাবে প্রলোভিত করবে, লোভ দেখাবে, টোপ দেখাবে, সেটাতে যদি না কাজ হয় তোমাকে ভয় দেখাবে, তোমাকে সরিয়ে দেবে, থামিয়ে দেবে। এই যে কদিন আগেই খবরের কাগজে বেরিয়েছিল, আমাদের যে মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে, মানে স্পেস সেন্টার রিসার্চ, ইসরো, হ্যাঁ, ওই কদিন আগে আনন্দবাজারের খবর দেখেছিলাম, ওই দুদিন আগে মনে হয়, দেখেছিস কেউ খবরটা? বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ স্যার। মানে কি, মানে আশ্চর্য ঘটনা। খুন করার জন্য কতবার চেষ্টা করা হয়েছে। এর আগে এই ইসরো থেকে এরকম বড় বড় বিজ্ঞানীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে হত্যা করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। মানে যেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মানে পরমাণু বিজ্ঞানী। হ্যাঁ হ্যাঁ, সেখানেও। তার মানে ভাব ব্যাপারটা, যে বড় বড় জায়গাতে ভালো কাজ করতে গিয়ে তারা ভালো কাজ করতে পারছে না, কোনো না কোনোভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং কে আটকে দিচ্ছে, কিভাবে আটকে দিচ্ছে, সেই সমস্ত খবরাখবর তো আমাদের মতো সাধারণ মানুষের জানার কথা নয়। কিন্তু এইগুলো যখন সামনে আসে তখন অবাক লাগে। স্যার, উনি ওই বিজ্ঞানী তপন মিশ্র যে বিজ্ঞানী যে রয়েছে, তিনি আসলে বিশেষ ধরনের স্যাটেলাইট তৈরি করেছেন, সেটা হচ্ছে সার্ভিলেন্স স্যাটেলাইট। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মানে যে গোয়েন্দা এজেন্সি আছে, RAW বলে, বলে একটা গোয়েন্দা এজেন্সি আছে, সে হচ্ছে বিভিন্ন দেশের যে আমাদের ইন্ডিয়া বিরোধী যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলোকে ট্র্যাক করা আছে তাদের কাজ। হ্যাঁ, তো ওইটা স্যাটেলাইটের মাধ্যমে ভালো হয়। যত বড় বড় দেশ, শক্তিশালী দেশ আছে, সবারই এরকম রয়েছে। এরকম আমরা একটা বাণিজ্যিক
সেই যে মিশনটা, সেই সার্ভিলেন্স স্যাটেলাইট তৈরি মিশনটার মূল পরিচালনায় ছিলেন তপন মিশ্র। তপন মিশ্র, হ্যাঁ। ওই জন্য মানে যাতে ওই কাজটা না হয়, যাতে ওই কাজটা না হয়, হ্যাঁ, তার জন্য তো সেই সমস্ত দেশগুলো চেষ্টা করবেই। কারণ তো আমাদের বিজ্ঞানীরা তো স্যার একটা স্যাটেলাইট বানিয়ে ক্ষান্ত না, তার থেকেও ভালো, তার থেকেও আরো ভালো, তার থেকে আরো ভালো টেকনোলজি আনা হবে। একদম। তার মানে শুধুই যে বিদেশে তা নয়, কিন্তু দেশে বিদেশে শত্রু কিন্তু ছড়িয়ে রয়েছে, ঘরে বাইরে কিন্তু শত্রু ছড়িয়ে রয়েছে। কেউ যদি মনে করে যে না, বাইরের শত্রুই বাধা দেওয়ার চেষ্টা করছে, আঘাত করার চেষ্টা করছে, ভুল ধারণা। বাইরের শত্রুর সঙ্গে তো লড়ে নেওয়া যায়, কিন্তু ঘরময় যখন শত্রু ছড়িয়ে থাকে তখন কিন্তু আর লড়া যায় না। এরকম ঘরময় শত্রুও রয়েছে, মানে আমাদের দেশের মধ্যেও শত্রু রয়েছে। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ আছে বলেই এরকম একটা ঘটনা স্যার এগোতে গিয়েও পিছিয়ে যেতে হচ্ছে। টাইমে হয়েছিল কোথায়? যে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড আছে না, মানে যুদ্ধ বিমান তৈরি করে, আমাদের একমাত্র বেসরকারি কোম্পানি। তো ও খবরটা সবাই জানে বোধহয় যে আমেরিকা আমাদের কাছ থেকে একটা বিমান কিনেছে অনেকগুলো। তো সেই বিমানটা মনে করা হয় ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজির বিমান যেটা ভারত তৈরি করেছে পৃথিবীর মধ্যে। তো আমাদের যে পাকিস্তানের যে আইএসআই জঙ্গি গোষ্ঠী আছে, সেই জঙ্গি গোষ্ঠী এই হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড একজন বিজ্ঞানীকে মানে ধমকি টমকি দিয়ে সেই বিমানের টেকনোলজি মানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, এবং প্রায় চলেও গিয়েছিল। আমাদের গোয়েন্দারা বাঁচিয়েছে কোনো রকম। তার মানে যত ভালো কাজ করতে যাবে তত বড় বড় বাধা আসবে, এবং সেই বাধাগুলো এমনভাবে দাঁড়াবে হয়তো পৃথিবী থেকেই হারিয়ে যেতে হবে, উধাও হয়ে যেতে হবে, ভ্যানিশ করে দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে। যাই হোক, বড় বড় ব্যাপার সেগুলো আমাদের মাথায় না ঢুকলেও আপাতত আমরা দেখতে পাচ্ছি খেলার জগতে এই যে রাজনীতি, দলাদলি এবং সহ খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব, একজনকে কেন্দ্র করে সবাই একজোট হয়ে তাকে এক ঘরে করে রাখছে। যাই হোক, কোহলিকে যখন চোর অপবাদ দেওয়া হলো, শুধু চোর অপবাদ দেওয়া হয়নি, চোর বলে সাব্যস্ত করা হলো, দোষী সাব্যস্ত করা হলো, এবং তাকে চড় মারা হলো, তাকে অপদস্থ করা হলো। কোহলি তখন একেবারে সিটিয়ে গেছে, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, কোহলি কিন্তু খেতে পারেনি। কোহলি অপেক্ষা করে বসে আছে যতক্ষণ না পর্যন্ত হিয়া ফিরছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে বসে আছে, কারণ হিয়া ফিরলে এর একটা হেস্ত নেস্ত সে করে ছাড়বেই। সে কিন্তু বারবার ধরে বলছিল আমি কিন্তু এই কাজ করিনি, হিয়া কিন্তু আমার গালে ক্রিম মাখিয়ে দিয়ে গেছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। আরে হিয়া বড় লোকের মেয়ে, সে ক্রিম চুরি করবে, ক্রিম নেবে না বলে, এটা তো কেউ মানে না। আবার সে আবার মেখে কোহলির মতো অতি সাধারণ সেই মেয়েটার গালে ক্রিম মাখিয়ে দিয়ে যাবে এত আদর করে, এটা কেউ মানতে পারেনি। কিন্তু কোহলি তো জানে কি হয়েছে, সে সত্যি ঘটনাটা সে জানে, আর হিয়া জানে। তো হিয়া আসার পরেই সমস্ত রাগ গিয়ে পড়লো, ক্ষোভ গিয়ে পড়লো হিয়ার ওপরে। আর হিয়া তো সরল মনে মনে দিয়েছে হ্যাঁ আমি তো ক্রিম লাগিয়েছি। কিন্তু তার আগেই বেলা বলছিল একটা ঘটনা ঘটেছে, তোমাকে কোহলি চোর বলেছে। সে কিন্তু খেপে উঠতে চাইছিল, কিন্তু তারপরে যখন শুনলো যে ক্রিমের ব্যাপার, তখন কিন্তু সে স্বীকার করলো ক্রিম কিন্তু আমি মেখেছি, আর আমি তো ওর গালে মাখিয়ে দিয়েছি। ব্যাস, সবাই চুপ। এবারে কোহলির রাগটা গিয়ে পড়লো হিয়ার ওপরে। শুধু রাগ, এতদিন পর্যন্ত সে নিজেকে ধৈর্যশীল করে রেখেছিল, ধৈর্যের মধ্যে বেঁধে রেখেছিল, কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভাঙলো। সে গিয়ে সপাটে একটা চড় কষালো হিয়াকে। আর তার কথায় প্রকাশ পাচ্ছে যে সে তো বড়লোকের মেয়ে নয়, হিয়া বড়লোকের মেয়ে। সে অতি সাধারণ, পড়াশোনা জানে না, সে দরিদ্র বাড়ির মেয়ে। কিন্তু সে যদি এর প্রতিশোধ সে নেবে, এখানে কিন্তু ক্ষান্ত হবে না। সে যদি একবার তাকে জলে পায় তাহলেই, এই কথাগুলো বলছে কিন্তু আর কথাগুলো শোনা গেল না, দাঁতে দাঁতে গুঁড়িয়ে গেল কথাগুলো। তার মানে কি, যদি একবার সে জলে পায় কি করবে? একবার জলে পায়, হিয়াকে হারিয়ে, হিয়াকে পরাস্ত করে সে সমস্ত
অপমানের বদলা নেবে এবং এই বদলা নেওয়ার যে পদ্ধতিটা তোমাদেরকেও অবলম্বন করতে হবে। সব সময় সামনাসামনি মোকাবিলা, সামনাসামনি যুদ্ধ নয়, হাতাহাতি নয়, কখনো কখনো আসল জায়গায় কাজ করে মানুষকে হারিয়ে দেখিয়ে দিতে হবে যে সব সময় মুখে কথা বলে বড় হওয়া যায় না, কাজে বুঝিয়ে দিতে হবে। এবং সেই কাজে বুঝিয়ে দেওয়াটা ছাত্রছাত্রীরা হাতাহাতি করে নয়, মারামারি করে নয়, সে তার পরীক্ষায় ভালো ফল করে, ভালো রেজাল্ট করে তার জবাব দিতে পারবে। বন্ধুবান্ধবদের, দিতে পারবে পাড়া প্রতিবেশীদের, দিতে পারবে তার সমালোচক শত্রুদের। এবং তোমাদেরকেও নিজেদেরকে প্রস্তুত করে ওই রকমভাবে জবাব দেওয়ার জন্য তৈরি হতে হবে, এগোতে হবে। সামগ্রিকভাবে ব্যাপারটা বোঝা গেছে। 13 নম্বর পরিচ্ছেদে কি রয়েছে? তো আর খুব বেশি সময় লাগবে না, 13 নম্বর পরিচ্ছেদ আমি লাইন ধরে এগিয়ে যাব, হয়তো 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ছোট আছে, তোমরা বইটা সামনে রাখো, 13 নম্বর পরিচ্ছেদ বের করো। কোনি উপন্যাসের 13 নম্বর পরিচ্ছেদ। ঘরের এক ধারে এক কোণে খাটে কোনি শুয়েছিল। বোঝা গেছে? ঘরের এক ধারে একটা খাট, সেই খাটের এক কোণে কোনি কিন্তু শুয়েছিল। কিন্তু কোনির কান ছিল ওই সাঁতারু দলের অন্যান্য মেয়েদের কথাবার্তার দিকে। রং ওঠা শতরঞ্জিটার রং ফ্যাকাশে হয়ে গেছে, ফেড হয়ে গেছে। আর বালিশ ছিল, গায়ে দেওয়ার একটা সুতির চাদর ছিল, মাথার কাছে টেবিলে ক্যানভিসের ছোট একটা ব্যাগ ছিল, আর সেই ব্যাগে ছিল গোটা 2 ফ্রক ছিল, কোনির পরার জামা, আর ওর সব থেকে মূল্যবান সম্পত্তির যেটা হচ্ছে কালো কস্টিউম। টেবিলে ছিল মাজন, ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি। চিরুনির অর্ধেক দাঁত পড়ে গেছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো ছবিটা? পুরনো চিরুনি অনেকগুলো অর্ধেক দাঁত পড়ে গেছে, তার মানে একটা পুরো অংশই প্রায় ফোগলা দাঁতের। আর খাটের নিচে ছিল চটি। তার মানে কোনি তার সঙ্গে যা যা এনেছিল তার মধ্যে দারিদ্র্যের ছাপ রয়েছে। খুব বেশি জিনিসপত্র তার সঙ্গে সে আনেনি বা আনতে পারেনি, কারণ তার সামর্থ্য ছিল না। 2 বাহুতে চোখ ঢেকে, এইভাবে 2 বাহুতে চোখ ঢেকে কোনি শুয়েছিল। আর অন্যান্য মেয়েরা তখন বাইরে থেকে ফিরল। কোথায় গিয়েছিল না, মাদ্রাজ শহর দেখতে গিয়েছিল, বাজার করতে বেরিয়েছিল, কেনাকাটা করতে, মার্কেটিং করতে, কিন্তু কোনিকে নিয়ে যায়নি। কোনিকে সব সময় দূরে সরিয়ে রেখে দিয়েছে অবহেলা করে। কোনিকে তারা আপন করে নিতে পারেনি। কোনি যায়নি। এক তো হাতে তার মাত্র 15 টাকা, ওই টাকা নিয়ে তো বাজার করা যায় না। আর শহর দেখার ইচ্ছাও নাই। শহর দেখতে ইচ্ছে করবে মন ভালো থাকলে। যারা সঙ্গে এসেছে সেই সহ খেলোয়াড়রা যদি তাকে আপন করে নিত, তাহলে কেনাকাটা না করুক, নতুন জায়গায় সে শহরটা তাদের সঙ্গে দেখতে পারতো। আর মন মেজাজ ভালো নেই, শহর দেখবে কি করে? তাকে তারা তো সঙ্গেই নিতে চায়নি। ওর সঙ্গে কেউ কথা বলে না। হাবভাবে মেয়েরা বুঝিয়ে দেয়, হাবভাবে বুঝিয়ে যায় যে কোনি ওদের সমপর্যায়ভুক্ত নয়, সমমর্যাদার নয়, ওর স্ট্যাটাস অনেক নিচে। তাই কোনিও বুঝে গেছে বলে কোনি ওদের সঙ্গে মেশার চেষ্টাই করে না, কোনি ওদের এড়িয়ে চলে। আজ আবার সকালে বেরোবার সময় বেলা হঠাৎ বলে, সকালে যখন বেরোচ্ছিল তখন বেলা বলে বসে, প্রণতিদি আমাদের সঙ্গে কোনি যাবে না? প্রণতি ভাদুরী কে ছিল? কে ছিল? কোন ক্লাবের ম্যানেজার ছিল মেয়েদের দলের, কিন্তু কোন ক্লাবের ছিল? কোন ক্লাবের? বালিগঞ্জ সুইমিং ক্লাবের না, বেলেঘাটা। বালিগঞ্জ সুইমিং ক্লাবে তো প্রণবেন্দ্র বিশ্বাস, এটা বেলেঘাটা সুইমিং ক্লাব। তো বেলেঘাটার প্রণতি ভাদুরী তো এখানে মেয়েদের দলের ম্যানেজার হয়েছে।
প্রণতিদি আমাদের সঙ্গে কোনি যাবে না? কেন জিজ্ঞেস করলো বেলা? কারণ বেলার সন্দেহ হয়েছিল গত দিনের ঘটনায়, গত দিনে তার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়েছে। প্রণতিদি বলল না, বলছে তো শরীর খারাপ, জ্বর জ্বর লাগছে, এরকমভাবে ও অজুহাত দিয়ে যেতে চাইছে না। খাটে শুয়ে উৎকর্ণ হয়ে রইল কোনি, উৎকর্ণ মানে এই কথাটার পরে কি বলবে এটা শোনার জন্য কান খাড়া করে রইল। তাহলে ঘরে কি ও একা থাকবে? বেলা বলছে কাল আমার ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া দেখেছি। খাবলা মানে বুঝতে পারছো তো? একেবারে আঙুল ডুবিয়ে খামচে নেওয়া, আলতোভাবে ক্রিমটা আঙুলে মাখিয়ে নেওয়া নয়, পুরো আঙুল ডুবিয়ে খামচে নেওয়া, খাবলে নেওয়া খাবলা দেখেছি। ওম্মা বেলাদি, আমারও যে পেস্টের টিউবটা অনেকখানি খালি, এ কথা কে বলেছিল? বেলা তো বলেনি, বেলাদিকে বলছে। তার মানে অন্য কেউ? কে? নাম আছে? এখানে কিন্তু নাম দেওয়া নেই। পেস্টের টিউবটা অনেকখানি খালি, এটা বেলাকে উদ্দেশ্য করে বলছে, অন্য কেউ, অন্য কোনো মেয়ে, কিন্তু নাম দেওয়া নেই। কিন্তু মেয়েটা বলছে ভয় আমি বলিনি, কি জানি কে আবার কি মনে করবে, তার জন্য আমি বলিনি। কিন্তু এটা বলল ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। তখন প্রণতি ভাদুরী বলছে তাহলে কোনি কোথায় থাকবে? কোনি তো যাবে না বলছে, তাহলে তো কোনি থাকবে কোথায়? এমনভাবে কড়া করে বলল, প্রণতি ভাদুরীর কড়া স্বরে ওরা চুপ করে গেছিল, কেউ আর কোনো টু শব্দ করেনি। লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। তার মানে কোনিকে ডিরেক্ট না বললেও কোনি বুঝতে পারছে তাকে উদ্দেশ্য করেই বলছে। তার মানে তাদেরই একই বয়সী প্রায়, তাদেরই সহ খেলোয়াড়কে তারা চোর বলে অভিযুক্ত করছে। এই লজ্জা কোনির কাছে কতখানি, আর তারপরে কি হবে সেই ভয়, এরা আরও কি বলে বসবে, হয়তো সরাসরি বললো কোনি তুই চুরি করেছিস। তো এই একে লজ্জা একে ভয়, এই নিয়ে কোনি একেবারে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে শুয়েছিল। আর থেকে থেকে একটা চাপা অভিমান গুমড়ে উঠছিল বুকের মধ্যে। অভিমান, বলো কার প্রতি অভিমান? বুকের ভেতরে গুমড়ে গুমড়ে উঠছে কার প্রতি? হৃদি সিংহ। হ্যাঁ, মানুষ যখন অপমানিত হয় অন্যের দ্বারা, মানুষ যখন অপদস্থ হয়, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, সমস্যায় পড়ে, তখন তার কাছের মানুষটার প্রতি, তার কাছের জনের প্রতি কিন্তু তার দৃষ্টিটা যায়, এবং সেই কাছের লোক, কাছের জনকে যখন পাশে পায় না, তখন কিন্তু একটা অভিমান গুমড়ে গুমড়ে ওঠে। খিদ্দার প্রতি তার অভিমান গুমড়ে উঠল। খিদ্দা তো আগে বলেছিল আমি যাব না, হাওড়া স্টেশনে তো বলেছিল আমি কিন্তু যাচ্ছি না সঙ্গে, কিন্তু হঠাৎ করে খড়গপুর স্টেশনে তাকে দেখা গেল, ওখান থেকে ফিরে যাবেও বলেছিল, তারপরে তো আর দেখা যায়নি। তার মানে সত্যি সত্যি খিদ্দা কিন্তু ফিরে গেছে। এই অভিমান, এই কষ্ট কিন্তু তার ভেতরে গুমড়ে গুমড়ে উঠছে। খিদ্দা তাহলে সত্যি সত্যি খড়গপুর থেকে কলকাতায় ফিরে গেল, বলেছিল খড়গপুর থেকে ফিরে যাবে, কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, কোনি তো জানে না। যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত, এরকম অবস্থার মুখোমুখি হতে হতো না, নিজের কষ্টটাও তার সঙ্গে বলতে পারতো, শেয়ার করতে পারতো, অনেক কষ্ট কমে যেত। অনেকের সঙ্গেই তো বাবা মা এসেছে, খিদ্দা তাহলে এলো না কেন? খিদ্দা এলে কী অসুবিধা ছিল, কী ক্ষতি ছিল, কত কথাই ভেবে যাচ্ছে কোনি। এমন সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া। ওর বাবা মা হোটেলে রয়েছে, তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল। ওরা তো পরে এসছে প্লেনে করে। ঘরের কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল, কি ব্যাপার হঠাৎ করে, ঘরে কেউ নেই। থমকে গিয়ে তারপরে দেখলো একা কোনি। তারপর কোনিকে দেখতে পেয়ে বলল, বাবার বন্ধু মিস্টার সারংপানির বাড়িতে আমি যাচ্ছি। তার মানে এই যে মাদ্রাজে, এই চেন্নাইতে ওর বাবার মানে হিয়ার বাবার বন্ধুর বাড়ি রয়েছে, এবং তার নাম সারংপানি, টাইটেল মিস্টার সারংপানির বাড়িতে আমি যাচ্ছি। প্রণতিদিকে বলে দিও, মানে যিনি মেয়েদের ম্যানেজার, দায়িত্বে, ঘন্টা 2 পরে ফিরব। যাই হোক, এই কথা কোনিকে জানিয়ে দিল যাতে কোনি বলে। ঘরের আর একদিকে হিয়ার খাট, সেখানে তার বিরাট বড় সুটকেস, অজস্র রকমের জিনিসপত্র, বড়লোকের মেয়ে পুরো সুটকেস ভরে নিয়ে এসছে। তাতে ইংরাজি কমিক্স আছে, আর ট্রানজিস্টার রেডিও রয়েছে বিছানায়। ইংরেজি কমিক্স তো জানো তোমরা নাকি? কমিক্সের বইতে কি থাকে? ছবি থাকে, লেখা থাকে।
তো ইংরেজি কমিক্সের বই, বড়লোকের মেয়ে, উচ্চশিক্ষিতা, আর ট্রানজিস্টার রেডিও রয়েছে সঙ্গে, গান টান শোনে। খাটের নিচে 3 রকমের জুতো, 3 জোড়া, 3 রকমের আবার, আর চকলেটের মোড়ক ছড়ানো। কত চকলেট খেয়ে নিয়েছে তার মোড়ক, তার কভারগুলো ছড়ানো রয়েছে। হিয়া চটপট ফ্রক বদল করে চুলে ব্রাশ বোলালো। হাত ব্যাগটার মধ্যে একটা চকলেটের বার দেখতে পেয়ে আধখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কনির দিকে ছুঁড়ে দিল। ও কিন্তু অপমান করার জন্য ছুঁড়ে দেয়নি, ওর বয়সী তো, ও যেরকমভাবে কাজগুলো ভাবে সেইভাবেই করে। এতে যে আরেকটা মানুষ অপমানিত হতে পারে, খারাপ লাগতে পারে তার, সেটা কিন্তু ও ভাবে না। একেবারে ছেলে মানুষের মতো নিজে খেলো, এনে খারে, ওকে ও বন্ধুর মতোই ভেবেছে। টুকরোটা এসে পড়লো কনির বুকের কাছে, কিন্তু কনি তো ওইরকম ভাবে না, কনি তো ওইরকম ভাবতে পারেনি। কনি তো মনে মনে হিয়াকে এক অর্থে দূরে সরিয়ে রেখেছে। তো কনি সেটা তুলে নিয়ে ছুঁড়ে দিল হিয়ার দিকে। হিয়ার গায়ে লাগলো। হিয়া তো অবাক হলো, কি ব্যাপার, চকলেটটা আমি দিলাম, হ্যাঁ, চকলেটটা আবার ছুঁড়েও দিল। তো অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাও না তুমি? কনি বলছে, দিলেই খেতে হবে নাকি? কনি শুকনো স্বরে বলল। তার মানে কনির একটা রাগ আছে। চকলেটের টুকরোটা কুড়িয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে হিয়া বলল, বুঝেছি কেন খাবে না। কি বুঝেছো? স্প্রিংয়ের মতো কনি ছিটকে উঠে বসলো। তুমি বুঝেছো? তুমি সব বোঝো আমার কথা, কি বুঝেছো তুমি? হিয়া বলছে, যা বোঝার ঠিকই বুঝেছি, তুমি কমপ্লেক্সে ভুগছো, জটিলতায়, অযথা আমার উপর রেগে আছো, এটাই হচ্ছে ব্যাপার। তুমি অযথা আমার উপর রেগে আছো, হ্যাঁ, তোমার মনের মধ্যে একটা কমপ্লেক্স চলছে, তুমি নিতে পারছো না আমাকে। হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল। ক্রিমের কৌটো খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগালো, নিজের গালে লাগালো। আর লাগাতে লাগাতে বলছে, বাবা বলছিলেন রমা যোশী গতবারের মতো 6টা গোল্ড এবার পাবে না যদি স্টেট মিটে যেভাবে 100 ফিনিটস করেছিলে সেভাবে তুমি সাঁতার কাটতে পারো। স্টেট মিটে 100 মিটার ফ্রি স্টাইলের শেষ কত মিটার ও খুব জোর খাটিয়েছিল, জোর লাগিয়েছিল বলো তো, মনে আছে? 40 মিটার। হ্যাঁ, শেষ 40 মিটার প্রাণপণ সাঁতার কাটছিল। সে বুঝতে পারছিল হয়তো সম্ভব নয়, কিন্তু তবুও শেষ জোরটা সে কিন্তু লাগিয়েছিল, কাজে লাগিয়েছিল। শেষ 40 মিটারে এতখানি জোর দিয়ে সে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিল, কভার করেছিল অনেকটা। পরবর্তীতে হিয়ার বাবাও তাকে প্রশংসা করে বলেছিল, কি যে লাইনটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, বলো, সারা জীবন মনে রাখবে। হিয়ার বাবা প্রশংসা করে বলেছিল কনিকে, একটা লাইন আমি মনে রাখতে বলেছিলাম। আজকে তুমি বুঝতে পারলে কেন জোরে সাঁতার কাটা দরকার। হ্যাঁ, জোরে সাঁতার কাটার দরকারটা আজকে তুমি বুঝতে পারলে। এবারে তোমাদের মধ্যে যারা সাঁতার কাটছো ধীরে ধীরে, তারা এখনো পর্যন্ত বুঝবে না, কিন্তু এমন একটা ঝটকা খাবে, এমন একটা ধাক্কা খাবে, তখন হয়তো জীবনে বিরাট বড় অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে যে না, দরকার ছিল অনেক জোরে সাঁতার কাটা। জোরে সাঁতার কাটার দরকারটা যেদিনকার বুঝতে পারবে, সেদিনকার কেউ তোমাদেরকে আর হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না, বা এগিয়ে নিয়ে যাওয়ার কারণই দরকার নেই, তোমরা নিজেরাই দৌড় শুরু করবে। তাই জোরে সাঁতার কাটার দরকারটা কিন্তু কনি সেদিন বুঝেছিল। 40 মিটার যেভাবে ফিনিশিংটা সে করেছিল, ওইভাবেই যদি এখানে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে সে করতে পারে, তাহলে কিন্তু রমা যোশী 6টা গোল্ড এবার পাবে না। কিন্তু হিয়া তাকে উস্কে দিল আঘাত করে, আমি বলছি তুমি তা পারবে না, তুমি পারবে না। ওই স্টেট মিটে 40 মিটার শেষ সাঁতারটা তুমি যে জোরে কেটেছিলে, তুমি সেটা পারবে না। হিয়া আর একটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে থমকে গেল। কনির কাছে এসে ওর মুখে সেটুকু লাগিয়ে দিয়েই হেসে উঠল সে, এবং ছুটে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বল, অত হিংসে ভালো নয়। ও তো সরল মনেই বলে গেল, ও কি তাকে হিংসে করে? নিশ্চয়ই না। কিন্তু কনি ব্যাপারটা নিতে পারলো না। কনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা, এই যে অত হিংসে ভালো নয়, ও যেন তাকে হিংসে করে। কনি আপন মনে বলে বসলো, বয়ে গেছে আমার হিংসে করতে, বড় লোকমি দেখিয়ে চকলেট দেওয়া, নিজে বড় লোক, হ্যাঁ, বড় লোকমি দেখিয়ে আমাকে চকলেট দেবে, কে চায় তোর ভিক্ষে? নিজের জিনিস অন্যকে দিতে হিয়া কার্পণ্য করে না, কৃপণতা করে না, নিজে যা আছে সবই দিয়ে দেয় বন্ধুদেরকে। আবার পরের জিনিস নেওয়াতেও কুণ্ঠা নেই, দ্বিধা করে না, অন্যের জিনিস কাউকে বলে করে নেয় না, কারোর অনুমতি নিয়ে নেয় না, যখন মনে হয় তখনই নিয়ে নেয়।
মুখে ক্রিমটুকু অন্য মনস্কের মতো মুলিয়ে নিয়ে কোনি আবার বলল, এসব হচ্ছে বড়লোকই চাল, লোককে দেখানো। আপন পর জ্ঞান আমার নেই, বুঝি না যেন কিছু। এদিকে তুমি ব্যবহার এমন করবে, ভাববে বা ভাব দেখাবে আমি একবারে অশিক্ষিত, দরিদ্র, ছোট লোকের ঘরের মেয়ে, আবার তুমি এদিকে বলবে অত হিংসে ভালো নয়। এই সমস্ত বড়লোকই চাল আমি বুঝি না কিছু, না? এমন সময় ঘরে ঢুকলো হরিচরণ মিত্তির। হরিচরণ ঘরে ঢুকে, ও তুই একা রয়েছিস? ওরা গেল কোথায়? কি ঝামেলা দেখতো, তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল, অথচ কোনোটাতেই নাম দেখছি না। হ্যাঁ, 4টে ইভেন্টে নাম পাঠানো হয়েছিল ঠিকই, কিন্তু এই 4টে ইভেন্টে এখানে আসার পরে নাম পুরো কেটে দেওয়া হয়েছে, এবং এরাই করেছে। কিন্তু এখন কি করবে? কোনিকে তো কিছু একটা বলতে হবে। এইরকমভাবে বলছে যে আমাদের কোনো দোষ নেই, ওরাই নাম কেটে দিয়েছে, দিয়ে বলছে নাকি ওদের নাম পাঠানো হয়নি ইভেন্টে, নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও, খোঁজ নিয়ে দেখবো কোন। এভাবে আশ্বস্ত করলো, অমিয়া ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। কিন্তু আশ্বস্ত করলো তো ঠিকই, কিন্তু মোটেও ওরা কোনো উদ্যোগ নেবে না, কারণ ওরাই কাটিয়েছে নাম। যেমন বেগে এসেছিল হরিচরণ, তেমনি হরিচরণ তেমনিভাবে বেগে বেরিয়ে গেল। আর এই কথা শুনে কোনি তো একবারে হয়ে গেল, স্থির, স্ট্যাচু, যে এত দূরে এসে চ্যাম্পিয়নশিপে এসে নামতে পারবে না, ভাবতে পারছে না। আর কিছু সে ভাবতে পারলো না। আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো। এত লড়াই, এত চেষ্টা, এত পরিশ্রম, এত সময় দেওয়া, এত অপমান সহ্য করা, কিসের জন্য? এই প্রতিযোগিতায় নামার জন্য তো। এই প্রতিযোগিতায় নামলে সে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবে, কিন্তু তার সবই এখানে থেমে গেল। একটা কষ্ট, একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো। ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুণ একটা স্বরে। আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠছে, ওই কষ্ট, ওই অভিমান থেকে ভেসে উঠছে। একটা অবলম্বন খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সেই অবলম্বনকে তার খিদ্দা। খিদ্দা, খিদ্দা, কেন তুমি এলে না আমার সঙ্গে? মেয়েরা তো গিয়েছিল বেরিয়ে, তারপরে তারা ফিরলো তর্ক করতে করতে। কী নিয়ে তর্ক হচ্ছে? না, এবারে অলিম্পিককে তারা কি বলবে, মেক্সিকো না মেক্সিকো সিটি অলিম্পিক বলবে। হচ্ছে মেক্সিকোতে, মেক্সিকো সিটিতে। তো কি বলা উচিত, মেক্সিকো অলিম্পিক না মেক্সিকো সিটি অলিম্পিক? কোনটা বলা সঠিক হবে, এইটা নিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক করছে। ওরা লক্ষ্যই করলো না কোনিকে, যে কোনি এরকম এক পাশে চুপটি করে পড়ে রয়েছে। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচকিত হয়ে বেলার দিকে তাকালো। কি হয়েছে? বেলা চিৎকার করে উঠেছে। হাতে খোলা ক্রিমের কৌটো। বেলা ক্ষিপ্তের মতো বলে উঠল, আমার ক্রিম আবার কে নিয়েছে এখান থেকে? কে নিয়েছে? আগে নিয়েছিল, আবার নিয়েছে। আমি আজ বার করবই। বেরিয়ে যাওয়ার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। আমি আজ বার করবই। কি বার করবে? হ্যাঁ, তাকে বের করবই। বের তো আমি আজকের করবো। আগের দিন সন্দেহ হয়েছিল, আজকেরও কিন্তু যাওয়ার আগে বলে গিয়েছিলাম, এসে দেখছি ক্রিম নেই, আর কেউই ছিল না, কোনই ছিল। বের তো আমি আজকের করবো। কে একজন বলল, একে তো বেলা খেপে গেছে, তো বেলার সেই খেপে যাওয়াতে মানে ওই আগুনে ঘি ঢালছে। কে একজন বলল, আরে ঘরে তো কোনি ছাড়া আর কেউ ছিল না। অমিয়া হঠাৎ বলল, দেখ তো কোনির ব্যাগটা। হ্যাঁ, কোনি তো একাই ছিল, দেখ কোনির ব্যাগটা দেখ, সরিয়ে ফরিয়ে রেখেছি কিনা। এই অমিয়া অনেকটা কীরকম বলতো, সেই যে শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া একটা সিনেমা আছে না, সেই চাক দে ইন্ডিয়া সিনেমায় সেই মেয়েদের যে হকি টিম, সেখানে একটা মেয়ে ছিল না, কি যেন নাম আমার মনেই নেই, ক্যারেক্টার, যে খেলতে যাইতো না, যাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে দূরে দূরে থাকতো, হ্যাঁ, সবসময় অসহযোগিতা করতো। তো সেই মেয়েটার মতোই যেন অনেকটা অমিয়া, উস্কাচ্ছে সবাইকে, নিজেও খেলবে না, অন্যদেরকে উস্কাবে, ব্যাপারটা এরকম আর কি। অমিয়া বলছে, আরে দেখ তো কোনির ব্যাগটা সরিয়ে ফরিয়ে রেখেছি কিনা। এই সময় বেলা ছুটে গিয়ে ক্যাম্বিসের ব্যাগটা উপুড় করে ঢাললো। যেই উপুড় করলো, কোনির বুকে লাগলো, কারণ ওই ক্যাম্বিসের ব্যাগে তার সবথেকে প্রিয় কস্টিউমটা ছিল। সামান্য জিনিস কয়টা মেঝেতে পড়লো। কোনি বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে। কি করছে তারা? ওইগুলোর দিকে তাকিয়ে রয়েছে। কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে। এই ঘটনার আকস্মিকতায় এক মুহূর্তের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে। কোনিকে চোর বলে দোষী করা,
কনির ক্যাম্বিসের ব্যাগটাকে নিয়ে উপুড় করা, আবার কনি চোর বলে কেউ না কেউ উস্কাচ্ছে, কনি একা ছিল তার মানে কনি নিয়েছে, কনির ব্যাগটা খুঁজে দেখ। কনি যে ভাবতেই পারছে না একটা মুহূর্তের মধ্যে হঠাৎ আকস্মিকভাবে কি হয়ে যাচ্ছে। আর বেলা পা দিয়ে কনির কস্টিউমটা সরাতেই, পা দিয়ে তার প্রিয় কস্টিউমটা পা দিয়ে সরাচ্ছে, তার মানে বেলা যখন পা দিয়ে সরাচ্ছে কনির মনে হচ্ছে বেলা যেন তার বুকে পা দিয়ে দলিত করছে। বলে সে নিচু হলো কস্টিউমটা তোলার জন্য। যেই নিচু হয়েছে বেলা সেই মুহূর্তে ওর চুলের মুঠো ধরে টেনে মুখটাকে উঁচু করে তুললো। দেখ চুলের মুঠি ধরে কতখানি অপমান। বেলা তার চুলের মুঠি ধরে টেনে তুলছে, দিয়ে বলছে কি মেখেছিস, হ্যাঁ কি মাখা রয়েছে তোর মুখে। আবিষ্কারের উত্তেজনায় বেলার দম বন্ধ হয়ে এলো। বেলা আবিষ্কার করতে চলেছে, চোর ধরতে চলেছে। মেয়েরা এগিয়ে এলো কনির দিকে, কনিকে ঘিরে দাঁড়িয়েছে সব। অমিয়া একটা আঙুল দিয়ে কনির গাল ঘষে আঙুলটা নাকের কাছে ধরে ক্রিমের গন্ধ পেয়েছে, বিচারকের মতো গম্ভীর স্বরে রায় দিল, ক্রিম। বেলা চিৎকার করে উঠল, আমার ক্রিম। তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটি দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতো কনিকে দেখতে পেল। দেখতে পাচ্ছ আমার ছবিটা? হাতে এটা কি, কি দিয়ে দেখছে নাবিক? দূরবীন। বাইনোকুলার। তাহলে বাইনোকুলার দিয়ে কি করে নাবিকেরা? আগেকার দিনে বাইনোকুলার দিয়ে কি করতো? দূরের জিনিস দেখে, যে সমুদ্রে ভাসছে নৌকা জাহাজ, কোনো দিক দিশা খুঁজে পাচ্ছে না, কিন্তু চোখে লাগানো রয়েছে দূরবীন, বাইনোকুলার লাগানো রয়েছে দূরে কোথায় একটু দ্বীপ স্থলভাগ দেখার জন্য। এইভাবে কলম্বাস বেরিয়ে পড়েছিল, কিন্তু ভারতবর্ষে আসার রাস্তা খুঁজে পেতে বেরিয়ে পড়েছিল। এভাবে মাঝে মাঝে কিন্তু চোখে এই দূরবীন লাগিয়ে বাইনোকুলার লাগিয়ে দেখছে কোথায় ভারতবর্ষে আসার রাস্তা খুঁজে পাওয়া গেল কিনা, এরকম কোনো স্থলভাগ দেখা যাচ্ছে কিনা। ওই যে দেখা যাচ্ছে, কি দেখতে পেল কলম্বাস? আর পর্বত। তার মানে কোন মহাদেশকে দেখতে পেয়েছিল? উত্তর আমেরিকা, মানে লাতিন আমেরিকা। তাহলে উত্তর আমেরিকাকে দেখতে পেয়েছিল। মাইকটাকে সাথে সাথে বন্ধ কর। তাহলে নাবিকেরা যেমনভাবে সদ্য আবিষ্কৃত একটা দ্বীপের দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টি নিয়ে, তেমনি সবাই মিলে চোর ধরছে, চোর খুঁজে পাওয়া গেছে সেরকম একটা অবাক দৃষ্টি নিয়ে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রয়েছে। আমরা সবাই ওই নাবিকের দ্বীপ আবিষ্কারের মতো চোর ধরে ফেলেছি। চোর কে, তাকে খুঁজে পেয়ে গেছি। কনি পা ঝুলিয়ে খাটে বসে, মুখের বিস্ময় ভাব কাটেনি তখনও, অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে আছে। কিছু বলবার জন্য তার ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। বলার আগেই তো মারধর শুরু হয়ে গেছে, চুলের মুঠি ধরা হয়েছে, রীতিমতো হেনস্থা করা হয়েছে। এরপরেও কনির প্রতি আক্রমণ চলছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। একজন মন্তব্য করলো, কনি বোধহয় ফর্সা হতে চায়, তো কালো। বাবা, আমি যা ভয়ে ছিলুম, বিলাতি বোধহয় আমাকেই চোর সন্দেহ করছে। কেউ আবার বললো, মানে এটা উস্কে দেওয়া, তাতিয়ে দেওয়া আর কি বেলাকে। আমারও পেস্টটা তাহলে কে কমিয়েছে এবার বোঝা গেল। ওই একজন যখন একটা চুরি করেছে ভেবে নিয়েছে, তখন নিশ্চয়ই বাকিদেরও সব কিছু ওই চুরি করেছে। কনি এতক্ষণে কথা বলল, কনি এতক্ষণ ধরে যেন কথা বলার শক্তিটা অর্জন করছিল, এতক্ষণ পরে কথা বলল, কারণ সে তো নির্দোষ। তাকে দোষী করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু সে দোষী নয়। সে তার আত্মপক্ষ সমর্থনে উত্তর দিচ্ছে যে হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে, আমি কখনো ক্রিম মাখি না। কি বললি? হিয়া। বিরাট ঠাস করে কনিকের চল কষালো। এত বড় মিথ্যে কথা বলতে পারলি? হ্যাঁ, হিয়ার মতো মেয়ে, হিয়ার নামে এই অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোক? তোর মতো 10টা মেয়েকেও ঝি রাখতে পারে, ঝি কাজের মাসি। হ্যাঁ, শেষকালে কি না হিয়াকে চোর বানাচ্ছিস? সত্যি বলছি বিলাতি, আমায় বিশ্বাস করো। হিয়া এসেছিল, আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে, চকলেটের 8খানা আমায় দিল, আর
তোমার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিল। গপ্প লেখ কনি, গপ্প লেখ, তুই মস্ত লেখক হবি। বেলা ধীর স্বরে বিদ্রুপ চাপকে উঠল। বেলা ধীর স্বরে কণিকে এই বলে বিদ্রুপ করলো। বিদ্রুপ যেন চাবুকের মতো কণিককে আঘাত করলো। গল্প লেখ, হ্যাঁ গপ্প লেখ কনি, তুই ভালো গল্প লিখতে পারিস বানিয়ে, মস্ত লেখক হবে এরকম গল্প লিখতে পারলে। অমিয়া আরেকটু উস্কে দিল, তাঁতিয়ে দিল এই কথা বলে। অমিয়া তার খাটে শুয়ে মিটিমিটি হেসে বলল, তাহলে তো একটা দ্বিতীয় ভাগ আগে কিনে দিতে হবে। ও তো পড়াশোনা জানে না। হ্যাঁ, দ্বিতীয় ভাগ কার লেখা? বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ, যেখানে যুক্ত ব্যঞ্জন আছে। ওই বর্ণপরিচয় কার লেখা রে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের প্রথম ভাগ আর বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে সেই যুক্ত ব্যঞ্জনগুলোর উচ্চারণ আছে। তাহলে একটু উস্কে দিল অমিয়া, তাহলে একটা দ্বিতীয় ভাগ এনে দিতে হয়। যাই হোক, আমি সত্যি বলছি, কনি বলল। কনির স্বর দুমড়ে মুচড়ে গেল কান্না। আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো। হিয়া এলে ওকে জিজ্ঞাসা করে দেখো। ওরা আর বেশি কথা বললো না, ওরা বুঝেই গেছে কনি চোর। এখন চোর ধরা পড়ে গিয়ে নিজে থেকে সাফাই গাওয়ার চেষ্টা করছে, নিজেদের মধ্যে হাসাহাসি করছে, ফিসফাস করলো কিছুক্ষণ। হ্যাঁ, কনিকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করলো। কনি দেওয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে রয়েছে, একেবারে স্থির হয়ে, নড়ছে না চড়ছে না, খাওয়া দাওয়াটা সব বন্ধ। প্রণতি ভাদুড়ী আর ধীরেন ঘোষ ঘরে ঢুকলো। ওদের কানে গিয়েছে। ওরা যেভাবে কনির দিকে তাকালো তাতে বোঝা গেল যে ব্যাপারটা কিন্তু ওদের কানেও কেউ ইতিমধ্যে পৌঁছে দিয়ে এসেছে, যে কনিকে এরকমভাবে ওরা চোর বলে দোষী সাব্যস্ত করে অপমান করেছে, আঘাত করেছে। তো ওরা এসে বলে যাচ্ছে যে হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। ও তো বলেছে যে হিয়াই করেছে, তাহলে হিয়া আসুক, হিয়া আসলে ওদের তোমাদের হিয়ার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল, অপেক্ষা করা উচিত ছিল। প্রণতি ভাদুড়ী ঘরের সবাইকে লক্ষ্য করে বলল, যাও খেয়ে রেস্ট নাও। অমিয়া, কাল সকালে তোর 4 আর 200 হিট। যোশী ছাড়া আর কেউ তোর কম্পিটিটার নেই। তাহলেও হিটে কিন্তু ভালো টাইম করে উঠতে হবে, ভালো টাইম করা চাই। বেলা শুনে রাখ, যোশী পড়েছে তোর গ্রুপে, চেষ্টা করবি। পাঞ্জাবের কৌর বলে একজন মেয়ে শুনলাম খুব ভালো টাইম করে এসেছে। ওদেরকে তো ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছেই, কিন্তু কনির প্রতি কী ইনস্ট্রাকশন দেবে? কনির নামই তো বাতিল করে দেওয়া হয়েছে। ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কনির দিকে তাকালো, তাকে বলো, তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না, বুঝলি তো? বলছে তো পাঠানোই নাকি হয়নি। ওরা বলছে এসব বাজে কথা। হ্যাঁ, নিজেদের দোষ ঢাকতে এখন এইসব বলছে। ধীরেন ঘোষ বলছে, বোঝাচ্ছে নিজেরা দোষী, দোষ ঢাকতে এই সমস্ত বলছে। হ্যাঁ, আমি অবশ্য প্রোটেস্ট করেছি, আমি কিন্তু প্রতিবাদ করেছি, দেখি কি হয়। তবে প্র্যাকটিসে ঢিলে দিলে চলবে না কিন্তু। হ্যাঁ, ওটা রেগুলার করতে হবে, রেগুলার প্র্যাকটিস করা চাই। মন খারাপ করিস না, ন্যাশনাল তো বছর বছর হয়, এবছর হলো না তো কী আছে, সবার ভাগ্যে কি সবসময় থাকে? সামনের বছর আবার আসবি। এই বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে এদেরই কারসাজি সব। মেয়েরা খাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে। এমন সময় হিয়া ফিরল। কনি তো অপেক্ষায় করেছিল হিয়ার ফেরার জন্য। কনি না খেয়েই শুয়েছিল। হিয়াকে দেখা মাত্রই উঠে বসে চেঁচিয়ে বলল, এই তো হিয়া এসেছে। বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল, আজ একটা ব্যাপার ঘটেছে। কনি তোমাকে চোর বলেছে? হোয়াট? চোর বলেছে? এই কথাটা শুনে এইভাবে রিয়াক্ট করেছে। হোয়াট? ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো, দু চোখে আগুন নিয়ে। আমাকে চোর বলেছে? দু চোখে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আরে বসো বসো, আগে আমার কথাটা শোনো। বেলা বুঝিয়ে বলছে। বেলা হাত ধরে টেনে হিয়াকে বসালো আবার। শোনো কি বলেছে। হিয়া বলছে, আমি জানি আমার প্রতি ও জেলাস। জেলাস মানে কি? হ্যাঁ, ঈর্ষা কাতর। ও আমার প্রতি জেলাস, ঈর্ষা করে আমাকে, কিন্তু এমন নোংরা অপবাদ দেবে ভাবিনি। চোর অপবাদ দেবে, নোংরা অপবাদ দেবে, এইরকম মেয়ে আমি তো ভালো মেয়ে বলেই জানতাম তুলনায়। আমরাও ভেবেছি নাকি? বেলা বলছে। ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলছে তুমি নাকি মাখিয়ে দিয়েছো। এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে? আরে মিথ্যে যখন বললি ঠিকমতো গুছিয়ে মিথ্যে কথা বল, এমন মিথ্যে কথা বললি ধরা পড়ে যাবি। কিন্তু এই কথাটা শুনেই হিয়া থতমতো খেয়ে গেল। হ্যাঁ, কারণ ওই তো করেছে কাজটা না। এইরকম কাজটা যে এইরকমভাবে উল্টে অন্যরকম হয়ে গেছে ও তো বুঝতেই পারেনি। প্রচণ্ড রাগটা মাথা থেকে বেরিয়ে যেতে যেতে, হিয়ার মাথা থেকে ওই যে রাগটা বেরিয়ে যেতে যেতে, মানে হিয়াকে তো চোর বলেছিল, তো ওই রাগটা বেরিয়ে যেতে যেতে যে ধাক্কাটা দিচ্ছে তা সামলে উঠে সে বলল,
ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। নিজেকে সামলে নিয়ে বলল। বেলা বলছে, হ্যাঁ তোমার কৌটোটা থেকে আমি মাগলাম, কনির মুখেও লাগিয়ে দিলাম, কি করবো বলো, তোমার পারমিশন নেওয়ার সময় তো তখন ছিল না। কালো মেখেছিলাম, তার মানে কালো আজও। ক্রিম কিন্তু ওই নিয়েছে, চুরি করেছে তা বলা যায় না, ও মেখেছে সরল মনে, কিন্তু এটা ব্যাপারটাকে চুরি হয়েছে বলে আর অন্য একজন নির্দোষকে চোর বলে এইভাবে অপদস্থ করা হলো। হিয়া ব্যাপারটা এখানেই শেষ করে দিয়ে হিয়া ভেবে যে ও একটা সাধারণ ব্যাপার, আমিই করেছি কিন্তু আমি তো চুরি করিনি, দিয়ে পোশাক বদলাতে শুরু করলো, ব্যস্ত করলো। সারা ঘর তখন চুপচাপ, কারণ সবাই এখন অপরাধী। আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করলো, কারণ তারা তো দোষ করেছে, কি করবে, সরি বলা নয়। কনির মতো মেয়েকে সরি বলবে, তার কাছে দুঃখ প্রকাশ করবে, বাবা এটা তো কিছুতে মানা যায় না। তার থেকে বাবা চুপচাপ আমরা অন্যদিকে ঘুরে নির্বিকার হয়ে থাকি। কনি এক দৃষ্টি হিয়ার দিকে তাকিয়ে রয়েছে, কারণ সব রাগ এখন হিয়ার উপরে গিয়ে পড়ছে। মনে মনে সে বলল, তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চড় খেয়েছি, খারাপ কথা শুনেছি, তুমি এই ধরনের আচরণ করো খেয়াল খুশি তোমার, তার জন্য আরেকজন অপমানিত হলো, চড় খেলো, খারাপ কথা শুনতে হলো তোমার জন্য। বেলা তো অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল। হিয়ার কথা শুনে ও অপ্রতিভ হয়ে গেছে, ও নিজেই ভেবাচাকা খেয়ে গেছে, কিন্তু ওর রাগটা এখন পড়লো হিয়ার উপরে। বেলা এখন হিয়াকে বলছে বিরক্ত স্বরে, পরের জিনিস না বলে ব্যবহার করাটা খুব অন্যায়, তোমার নয় অনেক টাকা আছে, আমার তো ওইটুকু ক্রিম থেকে যদি সবাই মাখে, এই বলে নিজের দোষটাকে সে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। হিয়া বলছে, আচ্ছা আচ্ছা নয় তোমায় একটা কিনে দেবো, হয়েছে তো। হিয়া হেসে অপরাধীর মতো মুখ করে হাত জোর করলো, আমার ভুল হয়েছে, একটা কিনে দেবো তোমাকে। ঠিক সেই সময় কনি ছুটে এসে ওকে চড় মারল, চাবাট করে একটা চড়। এতক্ষণ ধরে রাগটাকে সে কন্ট্রোল করছিল, কিন্তু আর পারল না, পুরো রাগটা এইভাবে থাপ্পড় হয়ে বেরিয়ে গেল। হিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল। বিছানায় মুহূর্তে সবাই উঠে বসেছে, কি হলো, হিয়ার মতো মেয়েকে চড় কষিয়েছে কনি, ওটা দেখার জন্য সবাই যেন একবারে ভ্যাবাচাকায় খেয়ে গেছে, অবাক হয়ে উঠে বসেছে, কি হলো, কি হয়ে গেল মুহূর্তের মধ্যে। কনি চড় মেরে ধীর পায়ে নিজের খাটে গিয়ে ফিরে গিয়ে বসলো, বসে বলছে, এটা তোমার পাওনা ছিল। হিয়াকে বলছে, এই যে চড়টা তোমার পাওনা ছিল, বেলাদিকে জিজ্ঞেস করো, জানতে পারবে, তোমার জন্যই আমি আর চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, তোমার এই সমস্ত বেখেয়ালির জন্য, বেখেয়ালি কাণ্ড কারখানার জন্য। কনি একটু থেমে আবার বলল, তোমাকে আমি একটুও হিংসা করি না, তুমি একটু আগে বলেছিলে না বেরিয়ে যাওয়ার সময়, অত হিংসা কিসের, তোমাকে আমি একটুও হিংসা করি না, আমি বস্তির মেয়ে, আমি লেখাপড়া জানি না, তোমার সঙ্গে কিসের টক্কর, তোমার সঙ্গে পারবোই বা কেন, এদিক থেকে তো আমি পারবো না, তবে একবার যদি কখনো জলে পাই তোমাকে, বলে দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলো গুঁড়িয়ে দিল, যে কথাগুলো শোনা গেল না, মানে একবার যদি জলে পায়, মানে এর শেষ দেখে ছাড়বে, ওই জলে পেলেই ওকে হারাবে। তার মানে এই 13 নম্বর পরিচ্ছেদে যে অপমান, অবহেলা, বঞ্চনা, রাগ, ক্ষোভ, অভিমান সব একসাথে পুঞ্জীভূত হয়েছে, তার বিস্ফোরণটা আমরা দেখব 14 নম্বর পরিচ্ছেদে, অর্থাৎ কনি উপন্যাসের একেবারে শেষ পরিচ্ছেদে, যে পরিচ্ছেদে কনি চ্যাম্পিয়ন হবে, বা কনির জন্য বাংলা দল চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ছিনিয়ে নেবে। কি বোঝা গেল? কারোর কোনো অসুবিধা আছে 13 নম্বর পরিচ্ছেদ নিয়ে? বাস, তাহলে আমরা আরেকটা ক্লাস নেব 14 নম্বর পরিচ্ছেদ, নিলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে 12টা বাজে আজকের এই পর্যন্ত থাকুক। প্রত্যেকের টাটা, গুড নাইট, শুভরাত্রি।